আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ৩ মাস ধরে ইসরায়েলের কাছে শান্তির বার্তা দিয়েছে সিরিয়ার নতুন সরকার। বিভিন্ন সাক্ষাৎকারে ও ব্যক্তিগত আলাপে এইসব বার্তা দেয়া হয়েছে। দামেস্কের গভর্নর মাহের মারওয়ান এনপিআরকে বলেছেন, ইসরায়েলের সাথে সিরিয়ার কোনো সংঘাত নেই এবং তারা শান্তি চায়। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারাও এই কথার প্রতিধ্বনি করেছেন। তিনি বলেছেন, সিরিয়ার ভূখণ্ড থেকে কারো উপর হামলা হতে দেয়া হবে না। তিনি ইসরায়েলকে সিরিয়া থেকে সরে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। এইসব প্রচেষ্টার পরও সিরিয়ার শান্তির বার্তাকে দুর্বলতা হিসেবে দেখছে ইসরায়েল এবং আরও আগ্রাসন দিয়ে তারা এর জবাব দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখানে আধিপত্যবাদীর ভূমিকায় নেমেছে এবং সিরিয়াকে অবশ্যই দ্রুত তার মুখোমুখি হতে হবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। সিরিয়ার সেনাবাহিনীর যখন পতন হলো তখন পরিকল্পনা বদলে ফেলে ইসরায়েল। সিরিয়াকে বিভক্ত করা বাদ দিয়ে তারা দক্ষিণে ড্রুজ এবং উত্তরে কুর্দিদের সমর্থন দেবার সিদ্ধান্ত নেয়। ইসরায়েলি জঙ্গি বিমান হামলা চালিয়ে সিরিয়ার নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনীর ভারী অস্ত্র সরঞ্জাম ধ্বংস করে দেয়। এরপরেও হামলা জারি রাখে ইসরায়েল। কিসওয়া এবং দারা এলাকার সামরিক স্থাপনাতে হামলা করে তারা। ইসরায়েল এখন মাউন্ট হারমন এবং বড় একটা এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তাদের বাহিনী এখানে দীর্ঘ সময় থাকবে। প্রাথমিক পর্যায়ে ইসরায়েলের কর্মকর্তাদের পরিকল্পনা ছিল 15 কিলোমিটার জায়গাকে সামরিক উপস্থিতি মুক্ত করা এবং 60 কিলোমিটার পর্যবেক্ষণ জোন গড়ে তোলা। এই পরিকল্পনাকে পরে তারা সামরিক কৌশলে রূপ দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার দক্ষিণাঞ্চলকে সম্পূর্ণ সামরিক শক্তিমুক্ত করার দাবি জানিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে ইসরায়েলি বাহিনী মাউন্ট হারমন এবং গোলান মালভূমি এলাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। লেবাননে যেই কৌশল নিয়েছে ইসরায়েল, সেই তুলনায় সিরিয়াতে তারা অনেক বেশি আগ্রাসী হয়ে উঠেছে। লেবাননের সেনাবাহিনীকে স্বীকৃতি দিলেও সিরিয়ার সামরিক বাহিনীকে স্বীকৃতি দিতে তারা অস্বীকার করেছে। বর্তমান সরকার একজন স্বৈরশাসককে উৎখাত করে ক্ষমতায় এসেছে। নেতানিয়াহুর বিবৃতিতে এই পরিবর্তনকে ছোট করে দেখা হয়েছে। কেউ কেউ মনে করছেন, ইসরায়েল গোলান মালভূমি হয়ে সিরিয়ার দক্ষিণাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের কুর্দি এলাকা নিয়ন্ত্রণ করতে চায়। সরাসরি নিয়ন্ত্রণ না থাকায় সিরিয়ার অন্তর্বর্তী সরকার এই অঞ্চলগুলোর কর্তৃত্ব নিয়ে সমস্যায় আছে। কুর্দিরা সিরিয়ার প্রায় 1/3 নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র, খামার এলাকা এবং গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে। সিরিয়ার অর্থনীতি এখন ধসে পড়েছে। 90% বেশি মানুষ দরিদ্রের মধ্যে বাস করছে। 2017 সালের মধ্যে দেশটির ঘরবাড়ির 1/3 এবং মেডিকেল ও শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধেকই ধ্বংস হয়ে গিয়েছিল। সরকার জানুয়ারিতে বেতনও দিতে পারেনি। আর্থিক সহায়তা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। সৌদি আরব নিজেই ঘাটতির মধ্যে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত সহায়তার জন্য শর্ত দিয়েছে যে ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কাতার অর্থায়ন করতে সময় নিচ্ছে। সব মিলিয়ে আর্থিকভাবে বিচ্ছিন্ন হয়ে আছে সিরিয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ধরে রাখার জন্য ইসরায়েল জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী গিডিওন স্যার সম্প্রতি ইউরোপীয় নেতাদের বলেছেন, তারা যেন সিরিয়ার নতুন সরকারকে বিশ্বাস না করে। তিনি দাবি করেন, এই ক্ষমতাসীনরা আসলে ইদলিবের একটি জিহাদি সন্ত্রাসী গোষ্ঠী এবং একটা ফেডারেল সিরিয়ায় কেবল স্থিতিশীলতা নিয়ে আসতে পারবে। যদিও এই যুক্তিতে ইসরায়েলের নিজের অবস্থানে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। সিরিয়ার সামনে অবশ্য আরও বড় চ্যালেঞ্জ রয়েছে। তাদের শক্তিশালী কোনো সেনাবাহিনী নেই। মাত্র 30,000 যোদ্ধা রয়েছে তাদের। আধুনিক কোনো অস্ত্র সরঞ্জামও নেই। প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। সব মিলিয়ে সিরিয়ার অবস্থা বেশ অসহায়। সেনাবাহিনী গড়ে তোলা এখন তাদের অন্যতম প্রধান কাজ। একমাত্র যেই দেশটি এই ব্যাপারে তাদের সাহায্য করতে পারে সেটা হলো তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সিরিয়ার আল শারা প্রতিরক্ষা চুক্তি নিয়ে কথাবার্তা বলছেন, কিন্তু অগ্রগতি হচ্ছে খুব ধীরে।
কিন্তু অন্যদিকে ইসরায়েল খুব দ্রুত সিরিয়ার ভেতরে ঢুকে যাচ্ছে। তুরস্ক আর সিরিয়া উভয় বেশ সতর্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জোর দিয়ে বলেছেন, তুরস্ক সিরিয়ার সাথে সমতার ভিত্তিতে অংশীদারিত্ব চায় এবং তারা নিজের স্বার্থে সিরিয়াকে ব্যবহার করবে না। এর আগে ইসরায়েল ইস্যুতেও সতর্ক ছিল তুরস্ক। গাজায় অস্ত্রবিরতি প্রচেষ্টার ইস্যুতে আরব রাষ্ট্রগুলোকে তিনি নেতৃত্ব দিয়েছেন। তবে নির্বাচনের পর তুরস্ক শেষ পর্যন্ত ইসরায়েলের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে, যদিও তুরস্কের বন্দর দিয়ে কিছু তেল এখনও পরিবহন করা হচ্ছে। তুরস্ককে ইরানের সবচেয়ে বড় সামরিক হুমকি মনে করে ইসরায়েল। তুরস্কের মধ্যে আগে যদিও একটা আড়ষ্টতা ছিল, কিন্তু সিরিয়ায় ইসরায়েলের উপস্থিতি বাড়তে থাকায় তাদের অবস্থান বদলে যাচ্ছে। ফিদান সম্প্রতি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, তুরস্কের নিরাপত্তার জন্য সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো বিভাজন চেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি, সেটা পিকেকে বা ইসরায়েল যার দ্বারাই হোক না কেন। তুরস্ক আর সিরিয়া উভয় এই অঞ্চলে স্থিতিশীলতা দেখতে চায়। কুর্দি নেতা আবদুল্লাহ ওসালান তার দলের প্রতি অস্ত্র ত্যাগ করে শান্তি আলোচনার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন। তুরস্ক চায় না ইসরায়েল কুর্দি ইস্যুতে হস্তক্ষেপ করুক। তুরস্ক আশা করছে সিরিয়া শক্তিশালী হয়ে উঠলে তুরস্কে অবস্থানরত ৩ মিলিয়ন শরণার্থী দেশে ফিরতে পারবে। তুরস্ক সতর্কতার সাথে আঞ্চলিক শক্তি হিসেবে সামনে এগোচ্ছে, কিন্তু তাদের কাছে সামরিক সহায়তা চাওয়ার ব্যাপারে সিরিয়ার নতুন সরকারের মধ্যে একটা দ্বিধা কাজ করছে। তুরস্ক আর এইচটিএস এর সম্পর্কের মধ্যে জটিলতা রয়েছে। এইচটিএসকে মাঝে মাঝে তুরস্ক সমর্থিত গ্রুপগুলোর বিরুদ্ধেও লড়তে হয়েছে, আর এইচটিএস যেভাবে চেয়েছে তুরস্কের সহযোগিতা সবসময় সেরকম ছিল না। নিরাপত্তা চুক্তির জন্য আরেকটি চ্যালেঞ্জ হলো সিরিয়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক করতে চায়। তবে কিছু কিছু বিশ্লেষক মনে করেন এটা যে একটা ভুল, দামেস্ক সেটা শিগগিরই বুঝতে পারবে। আরব আমিরাত এ সময় আসাদকে সমর্থন দিয়েছিল, কিন্তু একই সাথে তারা সিরিয়া থেকে ইরানি বাহিনীকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করেছে। ইসরায়েলের পরিকল্পনা ছিল সিরিয়াকে বিভিন্ন ছোট ছোট ভাগে বিভক্ত করা, আর আরব আমিরাত সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছে। ইসরায়েলের একটা কৌশল ব্যর্থ হবার পরেও প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ তার কৌশলে অটল ছিলেন। গ্রহণযোগ্যতা পেতে হলে সিরিয়ার নতুন সরকারকে অবশ্যই তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। ১৯৪৮ সালের পরে ফিলিস্তিনের পরিস্থিতি যেমন ছিল, সিরিয়ার পরিস্থিতি তার থেকে আলাদা। দেশের দক্ষিণাঞ্চলে মিশ্র জাতিগত গোষ্ঠী আছে এবং গোষ্ঠীগত মতামত সেখানে গুরুত্বপূর্ণ। এইচটিএস এবং সিরিয়ার নতুন সেনাবাহিনীর বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিবৃতি অনেককেই ক্ষুব্ধ করেছে। বিশেষভাবে ক্ষুব্ধ হয়েছে দক্ষিণাঞ্চলের গোষ্ঠীগুলো। সোয়াইদা এলাকার মানুষ বিক্ষোভ করে ইসরায়েলের কোনো ধরনের সংশ্লিষ্টতাকে প্রত্যাখ্যান করেছে। এদিকে সিরিয়ার সামনে এখন কঠিন সিদ্ধান্ত হাজির হয়েছে, কারণ ইসরায়েলের অবস্থানকে অগ্রাহ্য করে খুব বেশি দিন চুপ থাকা যাবে না। আল শারার মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তার পেছনে ঐতিহাসিক কারণ রয়েছে। ১৯১৬ সালের আরব বিদ্রোহের সময় প্রিন্স ফয়সাল ব্রিটিশ সহায়তায় ঐক্যবদ্ধ আরব রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পরে ব্রিটেন আর ফ্রান্সের গোপন সাইকস-পিকট চুক্তির খবর জানতে পারেন, যে চুক্তির মাধ্যমে অটোমান ভূখণ্ডকে বিভক্ত করার পরিকল্পনা করা হয়েছিল। বলশেভিকরা ১৯১৭ সালে এই চুক্তির তথ্য ফাঁস করে দেয়। ব্রিটিশদের দ্বারা প্রতারিত হবার পরেও ফয়সাল তার লড়াই চালিয়ে যান, কিন্তু ১৯২০ সালে এসে তিনি উপলব্ধি করেন যে সিরিয়াকে স্বাধীন করা সম্ভব নয়। ১৯১৯ সালে সিরিয়ান ন্যাশনাল কংগ্রেস ফয়সালকে রাজা ঘোষণা করে, কিন্তু সান রেইমো কনফারেন্স ফ্রান্সের হাতে সিরিয়ার আরও ভূখণ্ড তুলে দেওয়া হয়।
ফ্রান্স অন্যদেরকে আত্মসমর্পণ করতে বলে। সিরীয় জাতীয়তাবাদীরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও দ্রুত তাদের পরাজয় ঘটে। আন্তর্জাতিক সমর্থনের অভাবে ফয়সালের মিশনও সেখানে ব্যর্থ হয়। আল শারার পেছনে অবশ্য তুরস্কের সমর্থন রয়েছে এবং তাকে অবশ্যই প্রজ্ঞার সাথে পদক্ষেপ নিতে হবে। ইসরায়েল এখনও সিরিয়ার সবচেয়ে বড় শত্রু। দ্বিতীয় ইন্তিফাদার সময় মূলত যোদ্ধা হিসেবে গড়ে উঠেছিলেন আল শারা। এখন শুধু স্যুট টাই পরলেই তার বিশ্বাস বদলে যাবে না। ইসরায়েল এখানে আধিপত্যবাদীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং সিরিয়াকে অবশ্যই তার মুখোমুখি হতে হবে, আর সেটা হতে হবে খুব বেশি দেরি হবার আগেই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।